আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ২৪। লেখনীতে তেজস্মিতা মর্তজা। বিকেলের নরম রোদ দোতলা সিঁড়িঘরে জানালা পেরিয়ে চাঁদনির মুখে পড়ছিল। কি যে মোহিনী লাগছিল দেখতে। অন্তুর কপালটা সন্তোষপর্ণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময়ে। ভ্রমের মতো লাগছিল। আকাশি রঙা জামদানির শাড়ির পাড়টা সোনালি, দু হাতে সোনালি রুলিবালা চাঁদনির। বিশাল একটা খোপা করেছে ঘাড়ের ওপর, খোপাতে স্বর্ণালী মোড়ক। অন্তু আন্দাজ করতে চাই এটা ঠিক কতটা অভিজাত্যের পরিচয়। পরিমেয় দুর্বোধ্য হাসি চাঁদনির ঠোঁটে। ১৯ শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরানী বা গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে, দুটো দাসীর সাথে। চাঁদনির এই রূপ অন্তুর ভেতরে হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিশাল আঁচলটা পিঠ পেঁচিয়ে এনে বা হাতের তালুতে ধরেছি। অন্তুর সূক্ষ্ম পর্যবেক্ষণ নজরে এড়িয়ে চাঁদনির অদ্ভুতভাবে মুচকি হাসি। তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি। রহস্যে ভিজে উঠছিল চাঁদনির মুখখানা। অন্তু নজর নামায়। আসুন। চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদনির। সেদিনের মতো ম্লান নয় মুখশ্রী, হালকা প্রসাধনী আর অভিজাত্যে মেতে আছে চেহারাটা। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনির সোফায় সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু বসতেও বলনি অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘনঘটা। সোফায় বসে এদিক ওদিক তাকালো চাঁদনি। সকলে বাড়ি ফিরবে কবে যেন সে সব জানে। রিমি ভ্রু কুঁচকে চেয়ে থাকে। সে চিনতে পারছে না মেয়েটিকে। এত ঐশ্বর্যপূর্ণ রূপ, নারীটি কে? আরমিন পরিচিত বলেই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল, কে আপনি? হেসে ফেলল চাঁদনি, তুমি চেনো আমায়। ছদ্মবেশ? কিন্তু কোনটা ছদ্মবেশ? এটা অথবা ওটা? বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে চাঁদনি মসৃণ হাসি। তোমার কাছে কোনটাকে আসল আর কোনটাকে ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তুর তির্যক নজর পলকহীন চেয়ে থাকে চাঁদনির হাস্য বদনে। নাস্তার ব্যবস্থাও কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু। নাস্তা চলে আসবে। অন্তুর রাশভারী গম্ভীর অভিব্যক্তি নজর বোলায় চাঁদনির ভূষণে মুখের দৃষ্টি স্থির করে প্রশ্ন করে, আপনি কে? সুস্থির নজরে তাকায় চাঁদনি। খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, পরে বিন্যাস্ত শব্দে উচ্চারণ করে, রাজন আজগরের মেয়ে, রূপকথা আজগর আমি। রিমি অবাক হলো। রাজন আজগরের মেয়েটা এখানে কি করছে? আরমিনি বা চিনল কি করি? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে, ভ্রুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে। অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন? বউ। পলাশ আজগরের বিয়ে করা বউ, স্থির কণ্ঠে বলে চাঁদনি, মুখে স্মিত হাসি। অন্তুর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে। রিমি ওদের কথোপকথনের অনেকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সে উঠল না নাস্তার ব্যবস্থা করতে, বসে থাকলো। চাঁদনি অন্তুর নজর তাক করেই চেয়ে আছে। তার গোলাপি ঠোঁট জুড়ে মৃদুমন্দ হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞেস করে, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানিনি। অন্তুর চিন্তাধারা ধন্য হবার মতো হাসলো রূপকথা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার ওপর অনেক রকমের সন্দেহ কাজ করছিল, ঠিক বলেছি? অন্তু নির্বিকার জবাব দেই, ঠিক বলেছেন। চাঁদনির চেহারার ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ এদের সন্দেহ হয়েছিল, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনিকে এসএসসি পাস একটা সাধারণ মেয়ে মনে হয়নি, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলায় খুব সংশয় জেগেছিল ভেতরে, ঠিক বলেছি? ঠিক বলেছেন। মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্তু। রূপকথা হাসলো, তবে আমার কিন্তু এই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছিল। সন্দেহ টন্দেহ কিছু হয়নি, জানো? না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু। তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বাড়ল। বোকা অন্তু। এজন্য বলা হয় মানুষের বয়স যত বেশি হয়, যে যতদিন বেশি বাঁচে তার অভিজ্ঞতা তত বেশি। কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণাও ছিল না আগে তোমার। পৃথিবী বৈচিত্র্যময়। অন্তু কথা বলল না। রূপকথা এবার শব্দ করে হাসলো। সালমা খালা যদি পলাশের মা হয়, আকি পলাশের বোন, সোহান পলাশের ভাই, তাহলে সোহেল কি? অন্তুর ভেতরে অস্বস্তি প্রকট হয়ে উঠলেও চোখ দুটো নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। কে? পলাশের চাকর।
যাকে সে ওই বাড়িতে খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল একসময় পলাশের। ছেলেটা রাজি ছিল না। সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়া কেটে খায়, আর পলাশ তো নোংরা কুকুর। নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। আর আখি, হ্যাঁ, মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গেছিল আমার। যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায়। গাঢ়স্বরে বলল, সোহান। এ গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই, শুধুই বিভ্রান্তিকর একটা নাম মাত্র। গল্প তৈরিতে ব্যবহার হয়েছিল। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেবর জয় ওকে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল। সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধক রেখেছিল কোনো হিন্দুর কাছে সম্ভবত। এটাও বানোয়াট গল্প, তাই তো? রূপকথা চুপ রইল ক্ষণকাল। এরপর বলল, আখির নাম আখি না, একটা সুন্দর নাম আছে ওই সুন্দর মেয়েটার, মনে নেই আমার। ওর ভাই সোহান না হলেও ভাইও ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতোই, তবে সত্যি। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠের ব্যথায় সোজা হয়ে বসা দায়, তার ওপর চাপা বিস্ময়ে শির দ্বারা টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমাকে। রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকাই। তুমি কখনো পতিতালয়ে যাওনি না? ঘুরে দেখতেও যাওনি? যাইনি। ওখানে একটা সর্দারনি থাকে যে মেয়েদেরকে বেচাকেনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়ের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে, এইসব। সালমা আমার বাবার দাসী, বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারনি সে। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। সে আয়া ছিল আমাদের ভার্সিটির। সরি টু সে, কোনো ধরনই সবার ওপর ঘটে না। ক্ষেত্রবিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক তেমনই ভার্সিটির সব মেয়ে যেমন তোমার মতন না, আবার সব মেয়ে ওইসব বেশ্যাদের মতোও না। সালমা খালার কাছে হলে থাকা মেয়েদের একটা জোট ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়াই দেহবিলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরে জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। খারাপ লাগছে আমার কথা শুনতে? অন্তু চোখ বুজেই বলল, না। এজন্য সে আয়ার কাজ করতো ভার্সিটিতে। বাবার দাসী, বোঝনি কথাটা? যেভাবে কাজে লাগাবে লাগতে হবে তাকে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাপালার নাচনেওয়ালি ছিল, ওখান থেকে বাবা তুলে এনেছিল। অন্তু কেমন করে যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে ম্লান হাসল। আমাদের অভিনয় নিয়ে ভাবছো? খুব নিখুঁত ছিল, তাই না? আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তু কপালে আঙুল চেপে মাথা নিচু করে জিজ্ঞেস করল, কেন করেছেন এসব? প্রতিভক্তি স্ত্রী আমি। তার আদেশ এবং চাওয়া আমার ওপর অবশ্য পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এটুকু করতে পারবো না? জমিটা একটা হিন্দু ছিল, হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা নিয়েছিল চড়া সুদে। সেই টাকা শোধ করেনি। জমি পলাশের। লোকটা লোকজন ধরা শুরু করলো, কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল। হিন্দু কান্নাকাটি করলেই ছেড়ে দেবে সে, কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই। রেপুটেশন বলতে একটা কথা আছে, সুতরাং গল্প বানাতে হলো। এর মাঝে আখি মানে ওই মেয়েটার মার্ডার হয়ে গেল। সব গুলিয়ে একটা জোড়াতালির গল্প বানাতে হয়েছিল। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন। খুব কষ্ট করতে হয়েছিল। কতগুলো দিন সারাদিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলে তবে বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়। একটুও ভুল বলেনি রূপকথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথার প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেদিন রূপটপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল। অন্তু পাথর হয়ে গেল যেন। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসল। মেয়েটা হাসে বেশি, অথচ সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখের অবয়ব। রূপকথা অবাক হলো, ভ্রু জড়িয়ে ফেলল। অন্তু বলল, ওখানেই ছিলেন আপনি? তোমার বাবাকে সেবাও করেছিলাম। তিনি অবশ্য তখন বেহুশ ছিলেন, মেরে জ্ঞানহারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে ওঠে। কোথা থেকে যেন কঠিন এক দলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়ালো।
নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে বসেছিল চুপচাপ, নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা, সমস্ত কলেজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করেছে নিজের মাঝে। নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অবধি আব্বুর কবরখানা জিয়ারতে যায়নি। কি সব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্য ফিরে এলো। কেন করেছেন এসব? দীর্ঘ নীরবতা। গুমোট এক সন্ধ্যা, 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবহমান, সময় থামে না। সবার বাবা আমজাদ সাহেবের মতো হয় না অন্তু, কিছু বাবা রাজন আজগরের মতোও হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল, রাতে ডেকে বলল, রূপমামণি, আপনারে আর আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না, শুধু তোকে নিজের কাঁধ থেকে ঝাড়তে চাইছি। এ পর্যায়ে মলিন হাসলো রূপকথা। জানতে পারলো পলাশ ভাইয়ার সাথে বাবা বাঁধতে চাই আমাকে। পালাতে চেয়েছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা কেন এমন চাইলো জানো? বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ। আর তাকে হাতে সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঔরসজাত মেয়েকে বলি দিতে পারে বাবার শখের সাথে। এ অবস্থায় তুমি হলে কি করতে অন্তু? বাবাহীন সন্তান আমি এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজদের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে। আপনার বাবার মতো বাবাকে বাবা মানার থেকে কি ভালো নয় আমি পিতৃ পরিচয়হীন অজন্মা হয়ে বাঁচব? উদাস হয়ে পড়ল রূপকথা। আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গেছিলাম। এরপর এই তুমি আমার বাসর রাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীরে নিয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসলো, দৃষ্টি ছাদে নিবদ্ধ। এত সুন্দরী এই রূপকথা, তার উপর এমন সাজসজ্জা, ঠিক যেন রাজকুমারী লাগছে, অথচ মুখটা ম্লান এখন। পলাশ ভাইয়াকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা, সেখানে কাঁচা গোলাপের বাসর। বসে আছে আমি, মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপফ্লাক্স, ফুলের ওপর ছেঁচড়ে আছোয়া হয়ে পড়ল। দেরি করার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে একটানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের হাতে চলে গেছিল জানো। খুব শক্ত হাত বুঝলে। অন্তু চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বোঝো? স্যান্ডিস্ট না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায়। এই রোগে আক্রান্তরা কি করে জানো? অন্তু তাকিয়ে রইল। ধর্মকামী হয়, অর্থাৎ সাধারণভাবে নারীদের দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারী শারীরিক যন্ত্রণায় যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ, নারীর দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয়। অর্থাৎ এরা নারী শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রূপটপে পলাশের মুখে দেখেছিল, যখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হলো। জয় অসংখ্যবার বলেছে পলাশ পাগল, ওর মানসিক সমস্যা আছে, ও শালা সাইকো। জয় আমির সাধারণভাবে কঠিন সব সত্যি বলে, বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেক দগদগে দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছিল? রূপকথা হাসলো। বাসর হলো। যা এতদিন অন্য সব মেয়েরা সয়েছে তা আমি সইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফোটাচ্ছিল। একটা মজার কথা শুনবে অন্তু? অন্তু তাকায়। রূপকথা হাসলো। বাবা আমাদের বাসর ঘরের বাহিরের সোফায় বসে ড্রিঙ্ক করছিলেন। আমার চিৎকারে প্রতিটা ঈদের গাঁথুনি কেঁপেছিল সেদিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমন হয়, অবিশ্বাস্য। অন্তুর মনে হলো তার সাথে কিছুই হয়নি, এই দুনিয়ার কোপানলে সে পড়েইনি। জয় এমন নয়, জয় ঘৃণ্য, তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞেস করলো, এরপর? আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধলো পলাশ দড়ি দিয়ে।
অন্তু আর শুনতে চায় না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ্রেশন ফিল করছিল। শরীরটা অবশ হয়ে আসছে। রূপকথা থামল না। সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ, যেন সে খুবলে মাংস খেতে চায়। আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো হচ্ছিল। সে চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল। অন্তু হাত উঁচিয়ে ধরল। সে আর শুনতে চায় না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসলো। তোমার মনে প্রশ্ন আসছে না বাবা কি করে সহ্য করছিল? বাবারা আবার এমন হয় নাকি? অন্তু উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না। তার সামনে বাবা মানে আমজাদ সাহেব, এক ব্যক্তিত্ববান, গম্ভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এসব বাস্তব হতে পারে না। হাত পা ঘষতে ঘষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুবই রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজন আজগর পাগল? রূপকথা হেসে বলল, পেডোফিলিয়া বোঝো? বোঝান। আজ অনেক কিছু বোঝার আছে আমার। শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে বাবা তা ছোট বাচ্চাদের সাথে করার নেশা আছে। পলাশ সেক্সুয়াল স্যাডিস্ট, বাবা পেডোফিলিক স্যাডিস্ট, অর্থাৎ এরা মানুষের অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। রিমি পাথরের মতো বসেছিল। এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধ হয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক। অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, এসব হয়েছে আপনার সাথে, আর আপনি কি করেছেন? করিনি বলছো? অনেক কিছু করছি। যা করেছি তা নিতে পারবে তো? আমি কি করেছি তা জানো তুমি? অন্তু স্থির চেয়ে থাকলো। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্তু। যে কোনোভাবে সে নিষ্কৃতি চাই। আমিও তাই চেয়েছি। তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুরু করলাম। শর্ত, সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু। কিচ্ছু মনে হয় না, শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওইসব নরকীয় রাত মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। অন্তু আন্দাজ করে ফেললো অনেক কিছুই। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টাও করেছিলাম জানো। নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষের হয়। বাবা ঢাকায় থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম, চুমু খেতাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতে হতো। এমনও হয়েছে গত রাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে। আমি উঠতে পারছি না। নিজেই ডাক্তার এনে চিকিৎসা করিয়েছে। কাঁচা ঘা, তার উপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে। একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আর এই সব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো, তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি। রিমির চোখ ভিজে উঠেছিল, হাত পা তরতর করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়ল কলির ওপর। একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মুখে যা শুনছিল, সহ্য সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল সব। অন্তু জিজ্ঞেস করলো, আপনি সেই দিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? রূপটপের পাশের ঘরেই ছিলাম। আনমনা হয়ে উঠেছিল রূপকথা। আর আখি? আখি না ওর নাম। ওই মেয়েকে যা করা হয়েছে ওই বাড়িতে করা হয়েছে। পলাশও ভাগ পেয়েছিল শেষে এখানে এসে। অন্তুর শরীরটা অসাড় হয়ে উঠল। তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক, খুব পরিচিত ঘটনায় বলছে রূপকথা। অন্তু চট করে একটা হিসেব মেলালো, দামি হিসেব। শাহানার জরায়ুতে টিউমার। সে জানে এ অবস্থায় স্বামীর সঙ্গে যায় না মহিলারা, পারে না। ডাক্তারের নিষেধ থাকে। তাছাড়া সহ্য না করতে পারার একটা বিষয় থাকে। হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারাটা মনে পড়ল অন্তুর। শরীরটা ঝিনঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল। অন্তুর মাথায় শুধু ঘুরছিল, আচ্ছা পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী? হামজারা কি একাই ক্ষমতালোভী? আর জয়েরাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব? আর নেই? অন্তত বাংলাদেশে অসংখ্য রয়েছে।
অন্তু এটা ভেবে নাক ছিটকাতো। এদের বাড়ির লোক কি করে, বউ মেয়ে এরা কি করে, রুখতে পারে না? ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানতো কি? সে নিজেও তো এতগুলো দিন এ বাড়ির বউ হয়ে এসেছে, পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে, অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছের ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, হামজার বিরুদ্ধে বলতে, জয়কে থামাতে? বরং সে নিজেই অবরুদ্ধ বন্দী। রূপকথারা এভাবেই মরতে মরতে বেঁচে আছে। আচ্ছা, এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? অন্তু রূপকথাকে বলেছিল, পলাশ ঘুমায় না, রান্নাঘরে বটি বা ছুরি থাকে না, হাতও তো আছে আপনার। রূপকথা হেসেছিল, কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলি। আর কত আছে, সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর, অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন স্খলন হয় না দেহে, আর্টিফিশিয়ালি মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে। আপনি ফেরোয়ানের ঘর করছেন রূপকথা। আসিয়া বলে লজ্জিত করো না মা, আসিয়ার মতো ইমানি জোর নেই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। থেমে থেমে আরও অনেক কথাই হয়েছিল ওদের। হঠাৎই অন্তু নিষ্ঠুরের মতো জিজ্ঞেস করেছিল, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়? কি বাবদে? রূপকথা হেসে ফেলল, উকালতি রক্তে জড়িয়ে তোমার? না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটা ভীষণ সত্তা লাগে আজকাল। লাগারই কথা, এমনিতেই সচেতন তুমি, আরও হচ্ছ। পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার? অন্তু অবাক হলো, রূপকথা সেটাও জানে? সে বলল, বেশ অনেক দিন। এরপর আর বের হওনি না? বিয়ের পর ভার্সিটিতে যেতে দেওয়া হয়নি, থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো। বন্দি জীবনযাপন করছি আপাতত। বের না হলেই ভালো, এজন্যই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থটার্থ নেই, বলতে পারো তোমার নিজের অর্জন। তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো, তো বুঝবে এটা। আর 5টা মেয়ের মতো নও যেমন তুমি, এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে। ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমী হয় সচরাচর। আমিও তাই করছি, সাবধানে থেকো। পলাশ তোমায় ছাড়বে না। জয় নামক ঢালে বাধা পড়ে আছো এ বাড়িতে। বাইরের জগৎ তোমার জন্য ভালো নয়। পলাশ ছাড়াও বহু লোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার। অন্তু ভাবলো হয়তো মাঝার, নাকি আরও কেউ, বা কারা। অন্তু এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে। অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন, তিনি একবার বলেছিলেন, পেছন মেরে বালুর ছ্যাঁক দেয়া বুঝিস রে তোরা? তখন বোঝেনি অন্তু। আজকাল আমজাদ সাহেব সহ এসব বুজুর প্রবীণদের কথা মর্ম খুব গাঢ়ভাবে মনে পড়ে। জয় হলো সেই লোক যে পেছন মেরে আবার বালুর ছ্যাঁক দিয়ে ব্যথা কমাতে আসে। অন্তুর হাসি পায় এসব ভাবলে। বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন। অন্তু ভাবলো এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না। ভাবি অসুস্থ, অন্তি কি করছে না করছে, আম্মুকে দেখার ইচ্ছাটাও হচ্ছিল। অন্তুকে অবাক করে দিয়ে সকাল 11টার দিকে পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিক এলো। অন্তু ভাবেনি এমনটা। স্মিত হাসি ছেলেটার মুখে, হাতে 2 প্যাকেট মিষ্টি, ছোট্ট দুটো অসময়ের তরমুজ, ব্যাগে অনেক রকম খাবারের পাত্র। নিশ্চয়ই রাবেয়া কিছু বানিয়ে দিয়েছেন। অন্তুর অদ্ভুত লাগলো। অন্তিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুরবাড়ি, সাথে এনেছে কুটুমবাড়ি আসার ঐতিহ্য। এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে। সে খুব হালকা এবং খুশি যেন। অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত। আব্বুর কথা মনে পড়ছিল খুব। অন্তিকের সাথে আব্বু থাকতে পারতো না কি? বুকটা হু হু করে ওঠে তার। ভোলাই যায় না আব্বুকে, তবুও খোদা তালায় নিষ্ঠুরতা। রিমি খুব যত্ন করলো অন্তিকের, দুপুরে না খাইয়ে যেতে দিল না। এত সব কিছু আনার জন্য ধমকালো। অন্তুর কিছু করতেই হলো না, যা সব রিমি সামলাচ্ছিল, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরলো, অদ্ভুত গলায় বলল, ক্ষমা করিসনি না? ধরে রাখিনি, তুই এসেছিস, খুশি হয়েছি আমি। ভাবি ভালো আছে? আম্মু? অন্তিকে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এটা রাখ অন্তু, আমার নিজের রোজগারের টাকায় কেনা, সুদ বা অনৈতিকতা নেই একটুও। আমার খাটুনির আয়। ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকরি পেয়েছি। অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে। কত বদলে গেছে অন্তিক, ঠিক সেই 5-7 বছর আগের অন্তিক। অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই ভালো আছিস অন্তু?
ভালো নেই? ম্লান হেসে চেয়ে থাকে অন্তু। অন্তিক হাসল। ভাগ্যের পরিহাস। জানি না তো, তুই বলতে পারিস কি হচ্ছে এসব? দুই ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল। অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্তু, অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল অন্তু দৌড়ে সিঁড়িঘরের জানালা খুলে দাঁড়ায়। রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে। যতদূর দেখা গেল চেয়ে রইল। পেছনে এসে দাঁড়ায় রিমি। সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনছে। দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা। সে বুঝলো ভাবি বানিয়েছে জামাটা। মাজিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে। বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল। বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা তোফা। রিমি মুগ্ধ চোখে দেখে বলল, খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু। অন্তু চমকালো। এ বাড়িতে কে অন্তু ডাকতো না তাকে। হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে। অন্তু সামনে গেল না। ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনের দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর হামজার মতো দক্ষ না। তরু তুলির কাছে একা ছিল। রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। তরু একা একা সামলাতে পারবে না। সীমান্ত নিখোঁজ, এ নিয়ে চারদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারদিকে খোঁজ চালাচ্ছে তারা। ঝন্টু সাহেব চেষ্টার ত্রুটি করছেন না। বড়ে ছেলে গুম। প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি তাদের। কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভোতা। হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গেছিল 10 মিনিট পরেই। এরপর আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, তাছাড়া দাপটি আলাদা। প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে না। অন্তু ঘরের দরজাটা ঈশার আজান পড়তেই আটকে দিল। তার মনে কিসের এক শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়লেই বুকের ভেতর ছ্যাদ করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল। রাতে খেতেও বের হলো না আর। শাহানা কতবার ডাকলেন, নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়িতে ওরা 3 জন, তার মাঝে ও একা। গা শিরশির করছিল। বেডসাইড টেবিলের ওপরে পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়ে অন্তরাত্মা পুড়ে উঠছিল। আখির লাশটা চোখ থেকে সরছে না। বহুদিন ভুলেছিল, তা তাজা হয়েছে। ত্বকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল, উত্তেজনায়। জয় যদি আখি শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, অন্তু ওয়াদা করে ফেলল চট করে। এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের। আর হুমায়ুন পাটোয়ারির, হামজা, পলাশ, এরা ওর নাগালের বাইরে। তাই বলে মাফ? রাত তখন 1টা বাজে। অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। পা শিরশিরে অসহ্য উত্তেজনা। রক্তে আগুন জ্বলছে, অথচ নারী মনে দ্বিধা। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরই এত ভয় লাগছিল। অন্য কেউ হলে হতো। মামা শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্পও বাড়ায় তার দিকে। অন্তু গাটা মৃগী রোগীদের মতো কাঁপুনি দিয়ে ওঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত। ঘরের জানালা দরজা সব বন্ধ। তবুও অন্তুর মনে হচ্ছিল কেউ যেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। সে এই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রূপটপে। জানালার বাইরে কেউ গুংড়ে উঠল না। অন্তু সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা গোদগোদ আওয়াজ। গা ছমছমে লাগছিল, যেন কেউ কোনো জীবন্ত কারো রক্ত পান করছে। জয়ের রুম সদর ঘরের শুরুর দিকেই। বাড়ির গড়নটাই আজব। বাইরে থেকে একরকম, ভেতরটা অন্য কিছু। অন্তুর মনে হলো নিচ থেকে গোঙানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবলো বন্ধ ঘর, বাতাসের ঘাটতির কারণে এমন ভোঁতা আওয়াজ কানে বাজছে। দোতলার সদর দরজায় টোকা পড়ছে এবার। অন্তু সচেতন হলো, এই মাঝরাতে কে এসেছে? জয়। দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ট্র্যাগার তুলে নিল হাতে। ছোটখাটো অস্ত্রাগারি বটে জয়ের রুমটা। দরজার সামনে গিয়ে মিনিট 5-একও ওপাশ থেকে জবাব পেল না মন মতো। যতবার জিজ্ঞেস করলো কে, প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল, খোলো। জয়। তুমি সম্বন্ধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করলো। ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতেই কেউ একজন হুড়মুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পেছন ফিরল। অন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত, অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তাড়া নেই। অন্তু অবাক হলো। মুখটা কালো হাজি রুমালে বাঁধা, কালো জ্যাকেট, কালো প্যান্ট, হাই বুট, জুতো পায়ে, হাতে কালো গ্লাভস। শরীরে শুধুমাত্র চোখ এবং মাথা ভর্তি ঘন চুল ছাড়া কিছু দেখতে পাবার উপায় নেই।
চোখের মনি ডাইনিং স্পেসের ডিম লাইটের আলোয় জ্বলজ্বল করছিল। অন্তু পেছন ফিরে দেখল হুমায়ুন সাহেবের রুমের দরজা এখনো ভেতর থেকে বন্ধ। গভীর ঘুম। অন্তু শক্ত করে জিজ্ঞেস করলো, কে আপনি? আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা। আশপাশ দেখে নিয়ে বলল, আপনি জয় আমিরের স্ত্রী, সঠিক ধরেছি? ভরাট স্বর, গমগমে তেজ যেন কণ্ঠের আগায়। অন্তু সে জবাব না দিয়ে বলল, আপনি কে? এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্দরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ হয়। তাহলে আমি আজ ভদ্রলোক নই। ভদ্রলোক হওয়ার যুগ নয় এটা। পথ ছাড়ুন। উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয়। কে আপনি? জবাব দিন। উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটাও মনে করছি না। কেন এসেছেন এখানে? সোজা জবাব দিন। আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন, কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না। আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারো চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে। হুঁশিয়ারি করছেন? ধারণা করছি। সময় কম হাতে, সরে দাঁড়ান। ভেতরে কি কাজ আপনার? আপনার মামা শ্বশুরের ঘরটা কোন দিকে? ঘরটা দেখিয়ে দিন। অন্তু ভ্রু জড়ালো। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার কেন জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে। এত কড়া পাহারার পর লোকটা দোতলায় উঠে এসেছে, অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই। আজব। আগন্তুক অন্তুকে বলল, আসুন আমার সঙ্গে। হুমায়ুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, ডাকুন। অন্তু ডাকলো। আগন্তুক দরজার সামনে থেকে সরে এক পাশে দাঁড়ালো। যেই না হুমায়ুন সাহেব দরজা খুললেন, অমনি পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল হুড়হুড় করে। হুমায়ুন সাহেব চমকে বলল, কে রে? কে তুমি? কে 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 এটা আরমিন? বসুন চাচা, উত্তেজিত হবেন না, ভেতরে এসে বসুন। শাহানা হইচই শুরু করে দিলেন। আগন্তুক বলল, চাচিমা আপনি ব্যস্ত হবেন না, আমি অসময়ে এসেছি ঠিকই, তবে আমার কাছে এটাই সময়। হুমায়ুন সাহেব তাকিতুকি করছেন, বোধহয় অস্ত্রশস্ত্র কিছু খুঁজছেন। আগন্তুক বলল, আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে। আল্লাপাক আমাকে সবর দিয়েছেন, আমি তার কাছে আরও সবর প্রার্থনা করছি। যা জিজ্ঞেস করব কোনো রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন। কে তুমি? আজ পরিচয় থাক। আখিরাতে জাহান্নামে যাবার পথে আমার আপনার আবার দেখা হবে। মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি। জাহান্নামের দিকে এগিয়ে যাওয়ার পথে পরিচিত সহ অনেক আলাপ হবে। আপাতত মূল কথায় আসি। অন্তু অবাক হয়ে গেল। হুমায়ুন সাহেব দরদর করে ঘামছেন। পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে। কে এই আগন্তুক? বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করছে। মুমতাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল, তাই তো? হুমায়ুন সাহেব হাত দিয়ে ঘর্মাত্মক মুখ মুছলেন। শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন। আগন্তুক ফের বলল, কি হয়েছিল মুমতাহিনার সাথে আসলে? আপনি কখন গেছিলেন ওর কাছে? অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল। মুমতাহিনা ওরফে আখি, এটা কে তাহলে? মুমতাহিনার ভাই? কিন্তু সে তো মরে গেছে। কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল। কুরআনুল কারিমে একটা সূরা আছে মুমতাহিনা নামে। হুমায়ুন সাহেব মুখ খুলছিলেন না। এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমায়ুন সাহেবের গলার ভেতর। ট্রিগারে বারবার ছটফটে হাত রেখেও আবার সরিয়ে নিচ্ছিল। শাহানা চিৎকার চেঁচামেচি শুরু করছিলেন। আগন্তুক অনুরোধ করল, চাচিমা আপনি চিৎকার করবেন না, আমার হাতে সময় কম, রাত ফুরিয়ে আসছে। আমি কিছু জানতে এসেছি, তাও নিয়ে বলছেন না, সময় কেটে যাচ্ছে, এভাবে ছাড়া উপায় নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না, আল্লাহর ওয়াস্তে চিৎকার করবেন না, এটুকু রহমত করুন। মুমতাহিনাকে যখন আনা হলো এখানে, তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল। এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হলো। মেয়েটা চমৎকার মায়াবতী ছিল, যেন এরোবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি। লম্বা হাতার ঢিলা পোশাক, চুলগুলো দেখা যেত না কখনো। ওড়না মাথায় থাকতো সবসময়। ওকে রোজ খাবার দিতে যাওয়া বা দেখাশোনার দায়িত্ব হুমায়ুন সাহেবের ছিল। বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না। জয় তখন ঢাকাতে, তার সামনে মাস্টার্স পরীক্ষা। হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে। হুমায়ুন সাহেব যেতেন 3 বেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গেছিলেন স্ত্রীর রোগের জন্য, কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাদ মানে? এমনও হয়েছে রোজ 2-3 বার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে। তবুও মেয়েটা বেঁচে ছিল কোনো রকম, তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে। পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার।
পাগলামি করার। পলাশ চুপচাপ বসবে? কেন বসবে? সেই গেল শেষবার 16 বছরে সেই অর্ধমৃত মুমতাহিনার কাছে। এরপর আর মুমতাহিনাকে দৈব বলেও বাঁচানো সম্ভব নয়। অন্তুর শরীরটা থরথর করে কাঁপছিল সেসব শুনে। মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল। কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে, অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীতল। আগন্তুক সে রাতে হুমায়ুন পাটোয়ারির বুকে কম বেশি 70টা ছুরিকাঘাত করেছিল। তাকে থামানোর উপায় নেই, থামানোর কেউ নেইও। অন্তু একদৃষ্টে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া রক্ত ছুটে এসে কখনো কখনো অমৃত সুধার মতো লাগে। অন্তু ভাবছিল এক সন্তুষ্ট দৃষ্টিদায়ক দৃশ্য সে কি আগে দেখেছে জীবনে। হুমায়ুন পাটোয়ারির যকৃৎ এবং হৃৎপিণ্ডের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল। অন্তু তৃপ্তির সাথে দেখেছিল তা, বুক ভরে শ্বাস নিয়েছিল। এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়ছিল। বাপ, মারিস না বাপ, আমার নাক ফুল খুলে নিস না তুই। আমি ওনার খুশি করতে পারি নাই, যা করার করেই তো ফেলছে। আমার নাক ফুল কেড়ে নিস না তুই, ছেড়ে দে, তোর দোহাই লাগে। ভাবতো তোর মা যদি এমনি বলতো, পারতি কথা না রাখতে। ছেড়ে দে বাপ, মারিস না। আমার সুখ দুঃখের সাথী, আমার পাপ পুণ্যের সাথী। অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বা পা দিয়ে কষে একটা লাথি মেরেছিল। শাহানা ছিটকে পড়ে গেলেন, দমলেন না। আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাচের ফুলদানিটা তুলে অন্তু বিকট আওয়াজে শাহানার মাথায় আঘাত করে। কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায়। আগন্তুক ততক্ষণ বিমূঢ় চেয়েছিল, আক্রমণ করেনি, সরায়নি শাহানাকে, একটুও খারাপ আচরণ করেনি, যেন সে শিখেনি এসে সব। কিন্তু অন্তুর সহ্য ক্ষমতায় আসেনি। শাহানার রক্তে হাত ভিজতে একটা অদ্ভুত সুখ অনুভূতি হলো। ইচ্ছে করলো যে ঠোঁট দিয়ে মিনতি করেছে শাহানার স্বামীকে বাঁচানোর, সেই ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতেই। অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তুর শাহানার জন্য। এই সকল নারীকে সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচা ও গু মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন। এদের চেয়ে জঘন্য নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে? নেই বোধ করি। এরা ময়লা, এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার। এজন্যই বোধহয় বুজুর্গজনেরা বলে গেছেন, সৃষ্টিকর্তা জুড়ি বেছেই মেলান, খারাপ লোকের বউ সচরাচর ভালো হয় না। আগন্তুক যখন থামলো ও তখন পুরো ঘর একটা লাস্ট কাটা ঘরের চেয়ে কম লাগছিল না। ছুরির আঘাত হুমায়ুন পাটোয়ারির পাঁজরের হাড় গুঁড়ো করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল। আগন্তুকের কালো জ্যাকেট লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ভ্রুর রক্তের চাপড়ি পড়েছিল। আগন্তুক চলে যাবার সময় একবার অন্তুর দিকে তাকিয়েছিল, দুর্বোধ্য সেই দৃষ্টি বিনিময়। সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে শুকরিয়া জ্ঞাপন করলো। বোঝা গেল না, ওই চোখ দুটো অন্তু ভুলবে না কখনো। মুখটা দেখা হলো না, জানা হলো না পরিচয়, হলো না বিশেষ কথা, তবুও তারা খুব পরিচিত একে অপরের। তাদের মানসিকতা এবং পথ তো এক। সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে, এবার বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে সেখানে লাশ বিছিয়ে আছে। ধ্বংসলীলা চলেছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে। ঢাকায় সম্মেলনের জোরে রোডে ঘাটে হানাহানি তো চলছেই। আবারও জামায়াত ইসলামীর কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হলো। দেশে উত্তাল শিবির গোষ্ঠী। বিরোধী দলের নেতৃত্ববর্গরা তখন অবরুদ্ধ আছে। কতজনের মৃত্যুদণ্ড জানান দেয়া হলো, কতগুলো গোপন হলো, সে খবর রাখলো কি? জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ। চারদিকে হাহাকার। রাজধানীর জনজীবন শোক লেগেছে। মাসের হিসেব তখন দেশে শতাধিক করে লোক মরে। আসলে কত মরে জানে কি? মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন। গণপিটুনি, গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী। তখন দেশটা সন্ত্রাসদের, তখন দেশটা ক্ষমতাসীনদেরও ও বিশৃঙ্খল রাজত্বে বন্দি গোটা দেশটা। সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হলো। জয়ের পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ, হাতের কোনোতে টেপ মারা, ভ্রুর ওপর কেটে গেছে। হামজার ডান হাত মারাত্মক আহত। তারা পৌঁছলো ঈশার নামাজের পর। শাহানা হাসপাতালে, অবস্থা খারাপ। তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে। বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ, কিন্তু কোথাও অন্তু নেই।
জয় ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল। মেয়েটা কোথায় গেছে? মারার লাশের পাশে পুলিশ সহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে। মেয়রের বাড়িতে মেয়রের তারই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড। সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে। গালির খই ফুটছে মুখ দিয়ে। এই অসময়ে হয়রানি না করলেই না। অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানলো অন্তু যায়নি সেখানে, তখন টনক নড়ল, বকে উঠল। শালির মেয়ে পেরেশানি ছাড়া আর কিছু করলো না জীবনে। কোথায় যেতে পারে? এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে। হন্যা হয়ে চারিদিকে খুঁজল। কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে? মাথা গরম হয়ে উঠছিল। গোটা শহর ঘুরল। এতক্ষণের উত্তেজনা শেষে চট করে মাথায় এলো, খুনি অন্তুর কোনো ক্ষতি করেনি তো?